আসসালামু আলাইকুম, আমি মিনহাজুল ইসলাম, লেখাপড়া অনলাইনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞানের পঞ্চম অধ্যায় শুরু করতে যাচ্ছি, যে অধ্যায় হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। সো এই অধ্যায়ের আজকের ভিডিওর টপিক হচ্ছে উদ্ভিদের সমন্বয়, যেটা তোমাদের বইয়ের পার্ট 1 থেকে 3-এর অংশ। সো যেহেতু অধ্যায়টা সমন্বয় এবং নিঃসরণ নিয়ে, সো প্রথমে আমরা সমন্বয় কি জিনিস সেই জিনিসটা জানবো, এরপর হচ্ছে উদ্ভিদের সমন্বয় কিভাবে হয়ে থাকে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। সো চলো প্রথমে আমরা হোয়াইট বোর্ডের দিকে যাই। আমাদের বডিতে একেবারে ক্ষুদ্রতর একক কি, বা হচ্ছে একেবারে যদি ক্ষুদ্রতম এককের কথা চিন্তা করি, সেটা কি আমরা বলতে পারি সেটা একটা কোষ। তাহলে বললাম হচ্ছে আমাদের ক্ষুদ্রতম একক, একেবারে ক্ষুদ্রতম একক হচ্ছে একটা কোষ। এখন কতগুলো কোষ মিলে কি গঠন হয়, আমি তোমাদের আগেই বলেছিলাম কতগুলো কোষ মিলে যখন একই ধরনের কাজ করবে সেখান থেকে তৈরি হবে হচ্ছে একটা টিস্যু। এবার কতগুলো টিস্যু মিলে যখন একই কাজ করবে তখন সেটাকে বলা হবে হচ্ছে একটা অঙ্গ। অঙ্গ মিলে গঠন হবে হচ্ছে তন্ত্র। আর তন্ত্র মিলে গঠন হবে হচ্ছে আমাদের হিউম্যান বডি। সো উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা যাই, উদ্ভিদের ক্ষেত্রে কি আমরা কোনো অঙ্গ দেখতে পাই, বা হচ্ছে আমরা বলতে পারি যে উদ্ভিদের এইটা হাত, উদ্ভিদের এটা পা? সো উদ্ভিদের ক্ষেত্রে জিনিসটা কিরকম হয়? উদ্ভিদের ক্ষেত্রে হয় যে টিস্যু থেকে ডিরেক্ট টিস্যু সিস্টেম তৈরি হয়। টিস্যু সিস্টেম মিলে হচ্ছে উদ্ভিদের বডি তৈরি হয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই কথাগুলো এই সমন্বয় নিঃসরণের মধ্যে কেন বলছি। সো দেখো, টোটাল বডি যেহেতু এই জিনিসগুলো নিয়ে গঠিত, বডির কিন্তু একটা পার্ট আছে। এই পার্টগুলোর মধ্যে একটার সাথে একটা হচ্ছে তাল মিলিয়ে চলা প্রয়োজন। আর এই যে তাল মিলিয়ে চলা প্রয়োজন, এই কারণেই হচ্ছে মেইনলি সমন্বয় সৃষ্টি হয়। সো দেখো, আমরা নর্মালি একটা জিনিস চিন্তা করি, আমাদের হিউম্যান বডির কথাই প্রথমে আমরা চিন্তা করি। আমরা যখন দৌড়াচ্ছি তখন আমাদের প্রচুর পরিমাণ অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন। তখন আমাদের বডির হার্টটা আমাদের হচ্ছে সেইভাবে পাম্প করে, বা সেই পরিমাণ অক্সিজেন হচ্ছে প্রডিউস করে, সে পরিমাণ অক্সিজেন আমাদের সাপ্লাই দেয়। তখন হচ্ছে সে পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, যেহেতু তখন ওটার ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। আমরা দৌড়াচ্ছি, অক্সিজেন বেশি লাগছে, আমাদের সাপ্লাইও বেশি দিয়ে দিচ্ছে, তখন আমাদের বডিটা প্রপারলি কাজ করছে। আবার যখন আমরা ঘুমাই তখন আমাদের অক্সিজেনের সাপ্লাইটা কিন্তু কম লাগে, তুলনামূলক, দৌড়ানোর তুলনামূলক। ওই মোমেন্টে যদি এমন হতো যে অনেক বেশি হার্টবিট করছে, তখন কি হতো, ওই সাউন্ডে, বিটের সাউন্ডে কিন্তু আমরা ঘুমাতেই পারতাম না। এই জন্য প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাজের একটা কোঅর্ডিনেশন করা প্রয়োজন, বা হচ্ছে একটা সমন্বয় থাকা প্রয়োজন, বা হচ্ছে কানেকশন থাকা প্রয়োজন। এই যে সমন্বয় বা কানেকশন থাকার প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের সমন্বয় সিস্টেমটা টোটাল জিনিসটা কন্ট্রোল করে রাখছে। সো প্রাণীর ক্ষেত্রে কি দেখা যায় যে কোষ থেকে টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, তন্ত্র থেকে হচ্ছে বডি, বা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় টিস্যু সিস্টেম বা হচ্ছে বডি মিলে এভাবে হচ্ছে একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট করে, যার ফলে হচ্ছে একটার সাথে অন্যটা তাল মিলিয়ে চলতে পারে, এর মধ্যে হচ্ছে কোনো ইমব্যালেন্স হয়ে যায় না। সো এই গেল হচ্ছে আমরা একটা জিনিস জানলাম। এখন সমন্বয় কি জিনিস সেটাও আমরা জানতে পারলাম, যে সমন্বয় হচ্ছে একটার সাথে অন্যটা তাল মিলিয়ে চলা, বা কানেকশন ক্রিয়েট করা, বা কোঅর্ডিনেশনের যে ব্যাপারটা। সো এখন সমন্বয় জানলাম, যেহেতু সমন্বয় কয়টা টাইপের হতে পারে? সমন্বয় হতে পারে দুইটা টাইপের। সমন্বয় দুইটা টাইপ তাহলে কি? একটা হতে পারে স্নায়বিক, আরেকটা হতে পারে রাসায়নিক। এখন রাসায়নিক সমন্বয় কি আর স্নায়বিক সমন্বয় কি? এই যে আমাদের স্নায়ু আছে, ব্রেন আছে, বা স্পাইন আছে, এইগুলা মিলে যখন এই যে কানেকশনের কাজটা করবে, বা হচ্ছে একটার সাথে একটা ব্যালেন্স করে যে কাজটা বা সমন্বয়ের ব্যাপারটা, সেটা যখন সম্পূর্ণ করবে তখন সেটাকে বলা হবে স্নায়বিক সমন্বয়।
আর যখন কোনো রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে হরমোন এই নিঃসরণের কাজটা করবে বা সমন্বয়ের কাজটা করবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে রাসায়নিক সমন্বয়। এখন রাসায়নিক সমন্বয় তাহলে কে করছে? হরমোন। আর এই হরমোন কোথা থেকে আসছে? বিভিন্ন কোষ যখন রাসায়নিক পদার্থ নিঃসরণ করে তখন তাকে বলা হয় হচ্ছে একটা গ্রন্থি, আর এই গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থগুলো নিঃসরণ হয় সেটাই মূলত হচ্ছে এই হরমোন। সো হরমোন সম্পর্কে জানলাম। এখন এই হরমোন যখন আবার উদ্ভিদে কাজ করবে, উদ্ভিদে এই ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ হবে, তখন সেটাকে আমরা হরমোন না বলে আমরা উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলবো হচ্ছে ফাইটো হরমোন। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা হরমোনকে কি বলবো? ফাইটো হরমোন। তাহলে প্রাণীর ক্ষেত্রে রাসায়নিক সমন্বয়টা বজায় রাখছে এই হরমোন, আর উদ্ভিদের ক্ষেত্রে রাসায়নিক সমন্বয় বজায় রাখছে এই ফাইটো হরমোন। সো এখন আমরা কয়েকটা ফাইটো হরমোন নিয়ে জানবো, যে এতক্ষণ তো আমরা জানলাম সমন্বয় কি বা সমন্বয় হচ্ছে কয় প্রকার হতে পারে বা সমন্বয়টা কে করছে, এই জিনিসগুলো জানলাম। এখন আমরা জেনে নিব যে সমন্বয় হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যে সমন্বয়গুলো সেগুলো হচ্ছে কারা করছে। উদ্ভিদের ক্ষেত্রে যে ফাইটো হরমোনগুলো সমন্বয় করে থাকে সেই ফাইটো হরমোনগুলো সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমে আমরা জেনে নেব হচ্ছে অক্সিন সম্পর্কে। অক্সিন সর্বপ্রথম হচ্ছে চার্লস ডারউইন আবিষ্কার করেছে। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট কি পেতে পারি, যে অক্সিনের আবিষ্কারককে চার্লস ডারউইন নামে একজন বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম এই অক্সিন আবিষ্কার করেছে। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণের আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। তাহলে দেখো এই অক্সিনের প্রভাবে হচ্ছে কি হচ্ছে, ভ্রূণমুকুল আবরণের উপরে আলো যখন তির্যকভাবে পতিত হয় তখন উদ্ভিদ হচ্ছে সেই আলোর দিকে বেঁকে যাচ্ছে। আর এই বেঁকে যাওয়ার প্রভাবটা কার কারণে হচ্ছে? এই অক্সিনের কারণে মূলত এই ধরনের প্রভাব দেখা যাচ্ছে। এছাড়াও দেখো অক্সিনের আরো কি প্রভাব আছে, ফল শাখা কলমে মূল গজাচ্ছে অক্সিনের প্রভাবে। তাহলে হচ্ছে শাখা কলমে মূল গজাচ্ছে অক্সিনের প্রভাবে, ফলের অকালে ঝরে পড়া রোধ করছে এই অক্সিনের প্রভাবে। সো মোটামুটি অক্সিন সম্পর্কে আমরা জানলাম কয়টা পয়েন্ট। অক্সিন হচ্ছে আবিষ্কারককে চার্লস ডারউইন। এরপরে আমরা জানলাম যে হচ্ছে উদ্ভিদের উপর যখন তির্যকভাবে আলো পড়ে তখন এই অক্সিনের প্রভাবে উদ্ভিদ হচ্ছে আলোর দিকে বেঁকে যাবে। এছাড়া হচ্ছে অক্সিন শাখা কলমে মূল গজায়, ফলের হচ্ছে অকালে ঝরে পড়া রোধ করে। এছাড়া হচ্ছে যেহেতু অক্সিন একটা বৃদ্ধি সহায়ক হরমোন, তাই এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো অক্সিন জানলাম, এখন হচ্ছে নেক্সটটাতে যাই। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে জিবেরেলিন। চারা গাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। তাহলে আমরা হচ্ছে জিবেরেলিন কোথায় কোথায় দেখতে পাবো? জিবেরেলিন হচ্ছে আমরা চারা গাছ, বীজপত্র এবং হচ্ছে পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে আমরা হচ্ছে এই জিবেরেলিন দেখতে পাবো। এবার এর প্রভাবটা আমরা জেনে নেই। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। সো এটাও কিন্তু বৃদ্ধি সহায়ক হরমোন বা হচ্ছে ফাইটো হরমোন, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদের থেকে অধিক লম্বা হয়। সো দেখা যায় কিছু উদ্ভিদ হচ্ছে গ্রোথ কম, সে বাড়ে কম বা খাটো প্রকৃতির। সো খাটো প্রকৃতির হলে যখন আমরা জিবেরেলিন তার মধ্যে জিবেরেলিন প্রয়োগ করবো বা হচ্ছে জিবেরেলিন দিব, তখন সেটা দেখা যাবে কি অন্য স্বাভাবিক উদ্ভিদের চেয়ে অনেক বেশি লম্বা হয়ে যাবে। বীজের সুপ্ত অবস্থায় কাটাতে এর কার্যকারিতা রয়েছে। তাহলে হচ্ছে বীজের যে সুপ্ত অবস্থা থাকে, যেটা হচ্ছে বীজ থেকে অঙ্কুর উদ্গম হওয়ার আগ পর্যন্ত যে অবস্থাটা থাকে সেটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা। এই অবস্থা কাটাতে হচ্ছে কিন্তু এই জিবেরেলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে জিবেরেলিনের আমরা কয়টা প্রভাব পেলাম? একটা হচ্ছে পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বৃদ্ধি সহায়ক। সেকেন্ড পেলাম বীজের সুপ্ত অবস্থা কাটাতে এই জিবেরেলিন ভূমিকা পালন করছে। প্লাস জিবেরেলিন কোথায় কোথায় পাওয়া যাবে? চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে। এরপর আমরা জানবো হচ্ছে ইথিলিন নিয়ে। এই হরমোনটি হচ্ছে গ্যাসীয় পদার্থ, অর্থাৎ ইথিলিন হচ্ছে এই উদ্ভিদের ফাইটো হরমোনগুলোর মধ্যে একমাত্র হচ্ছে গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সহায়তা করে। তাহলে হচ্ছে ইথিলিন কি কাজ করছে?
একটা কাঁচা ফলকে পাকানোর যে প্রসেসটা সেটাই হচ্ছে ইথিলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলেও দেখা যায়। তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? ফল, ফুল, বীজ, পাতা এবং মূলে, অর্থাৎ দেখা যাচ্ছে উদ্ভিদে মোটামুটি সব জায়গায় কিন্তু তাহলে আমরা এই হরমোনটা দেখতে পাচ্ছি। এর প্রভাবে চারা গাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। অর্থাৎ ইথিলিন যেহেতু বৃদ্ধি সহায়ক হরমোন, তাই যখন এটা বেশি প্রভাব পড়ে যাবে তখন হচ্ছে চারা গাছে বিকৃত বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে বৃদ্ধিটা প্রপারলি না হয়ে অনেক বিকৃত টাইপের একটা বৃদ্ধি হয়ে যায়। সো ইথিলিনের রিভিউটা করছি। একমাত্র গ্যাসীয় হরমোন ফাইটো হরমোন ইথিলিন। এরপর হচ্ছে এটার কাজ কি? ফল পাকাতে সহায়তা করে। হরমোন কোথায় কোথায় থাকবে? ফল, ফুল, বীজ, পাতা এবং মূলে। এছাড়া হচ্ছে এর প্রভাবে চারা গাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়, অর্থাৎ চারা গাছে হচ্ছে প্রপার বৃদ্ধি না হয় বা বৃদ্ধিটা একদম মানে ঠিকভাবে না হয়, এটা বিকৃত হয়ে যায়। সো ইথিলিন সম্পর্কে জানলাম। এখানে আরেকটি বিষয় বলে রাখি, কাঁচা ফল পাকানোর ক্ষেত্রে যে ফরমালিন ব্যবহার করা হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের এই গ্যাসীয় পদার্থগুলো ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে একটা পরীক্ষা দেখব যে উদ্ভিদে আলোর প্রতি সাড়া প্রদান, যেটা ওই অক্সিনের প্রভাবে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ হচ্ছে আলোর দিকে বেঁকে যায়। এখন দেখো আমরা হচ্ছে একটু বোর্ডে যাই। ধরে নিলাম হচ্ছে এখানে আমার একটা বোতল আছে। বোতলটা আমরা স্বচ্ছ নেওয়া লাগবে, যেটা থেকে বাইরে থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো যে সেখানে কি ঘটনা ঘটছে। সো যদি নেই, এখানে একটা গাছ রেখে দিব, গাছ রেখে দিয়ে এখানে হচ্ছে পানিতে যদি গাছটা রেখে দিই, সো গাছটা ধরে নিলাম হচ্ছে এইরকম, আর এটার মূলটা হচ্ছে এখানে ভিতরে। সো গাছের হচ্ছে আমরা পাতা দিই, শাখা প্রশাখা দিই। ধরে নিলাম আমার আঁকাআঁকির হাত অতটা ভালো না, তোমরা কিছুটা বুঝে নিও। হ্যাঁ, সো এখানে হচ্ছে তাহলে মূল, পাত্রের ভিতরে হচ্ছে মূল, আর বাইরে হচ্ছে উদ্ভিদ। এখন আমি উদ্ভিদটাকে এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে হচ্ছে জানালার পাশে দিয়ে আলো প্রবেশ করে। ধরে নিলাম হচ্ছে আমি জানালার পাশে যদি রাখি, বাইরের দিকটা হচ্ছে আলো কম আসবে, বাট ওই জানালার যেই দিকে আলো বেশি আসছে আমি উদ্ভিদটাকে সেই দিকে রাখবো। আমি যদি 2 দিন পরে লক্ষ্য করি, তখন দেখা যাবে যে উদ্ভিদের এই যে পাতা বা কাণ্ড যে জায়গাটা, সেটা হচ্ছে যেদিক থেকে আলো আসছে, অর্থাৎ যদি আমরা জানালাটা এইদিকে চিন্তা করি, জানালাটা যদি এদিকে চিন্তা করি, তখন উদ্ভিদের উপরের অংশটা ক্রমশ আমরা দেখতে থাকবো যে এই দিকের দিকে বেঁকে যাচ্ছে, বা হচ্ছে এই দিকে আলো যেদিক থেকে আসছে সেদিকে বেঁকে যাচ্ছে। তবে মূলের ক্ষেত্রে আবার জিনিসটা পুরো ডিফারেন্ট দেখা যায়, যে যদি আলো এই দিক থেকে আসে, মূল বেঁকে যাবে হচ্ছে তার উল্টা দিকে, অর্থাৎ যেদিকে থেকে আলো কম। সো আলো আমরা দেখলাম কি এই দিক থেকে আলোটা প্রবেশ করছে, সো মূলটা বেঁকে যাবে কোন দিকে? এই বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে আলো কম। আর এই ধরনের প্রভাব দেখা যায় অক্সিজেনের প্রভাবে। সো উদ্ভিদের আলোকমুখিতার প্রমাণটা করা হয় এই পরীক্ষা থেকে, যে আলোকের প্রতি সাড়া প্রদান করে যে। সো সিম্পলি যদি আমরা একেবারে সামারি করতে যাই, তাহলে কি হচ্ছে, যেদিকে আলো আসছে উদ্ভিদের কাণ্ড বা পাতার যে অংশগুলো, যেগুলো হচ্ছে মূল ব্যতীত যে অংশগুলো, সেগুলো হচ্ছে উদ্ভিদের আলোর প্রতি সাড়া প্রদান করে সে আলোর দিকে বেঁকে যাচ্ছে। আর মূলটা কি হচ্ছে, মূল সে বিপরীত কাজ করছে, সে হচ্ছে আলোর বিপরীত দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ আলো যেদিকে আসছে সেদিকে না যে সে তার উল্টা দিকে চলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে উদ্ভিদ আলোর প্রতি সাড়া প্রদান করে। আশা করি যতটুকু বুঝিয়েছি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে ফ্র্যাঙ্কলি জানাতে পারো। আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার শেষে একটি ভিডিও ক্রিয়েট করে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যেহেতু তোমাদের জন্য একেবারে বিনামূল্যে, তাই তোমরা ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে করে আমরা যখনই পরবর্তী ভিডিও আপলোড দিব তখনই তোমরা সাথে সাথে কিন্তু আপডেটটা পেয়ে যাবে বা নোটিফিকেশন পেয়ে যাবে, ভিডিওটা দেখে নিতে পারবে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।